যুদ্ধ জেতার তার কিন্তু উদ্দেশ্য না, যুদ্ধ করাটাই হলো তার লাভ। ডিপেন্ডেন্স মূলত ডিজেলের উপরে, কিন্তু এটাই হলো মেইন। অকটেন আর পেট্রোল অতখানি না কিন্তু আমাদের এখানে, রাইট, যার জন্য এবং অল্টারনেটিভ সোর্সও আছে যেটা নিয়ে সামাল দেয়। ডিজেলটাই হলো মূল, সেখানে ডাইভার্সিফিকেশন এখন থেকেই করা দরকার, যে কিভাবে ডিজেল আনা যায়। হাবগুলো কোথায় কোথায় হতে পারে? একটা তো আমরা দেখছি যে ভারত থেকে আসা শুরু করেছে, যেই পাইপলাইনটা আগে তৈরি করা হয়েছিল সেই জায়গা থেকে এটা আরও, এবং যেহেতু আমেরিকা বলছে তুমি রাশিয়া থেকেও করতে পারো, এই বিভিন্ন দিকে আমাদের তাকানো দরকার, মূলত ডিজেলকে সামনে রেখে। আর একটা উদ্ভাবনও করা দরকার। মনে রাখতে হবে যে ডিজেলের বড় যে প্রেশারটা পড়বে সেটা হলো যে এমপ্লয়মেন্টটা মোটর বাইকের উপরে যাচ্ছে, যেটা আমি যদি একটা এক্সাম্পল দেই, যারা মোটর বাইক চালান, সেটা পেট্রোল না, আমি যে একটা লাইন যদি ধরেন, আমি সরি ট্রাকের কথা বলি, মানে যদি যারা ডিজেল ব্যবহার করে তার সাথে এমপ্লয়মেন্ট সেক্টরে একটা লিঙ্ক আছে। সেই এমপ্লয়মেন্ট সেক্টরে দেখা দরকার উদ্ভাবনের একটা বিষয়, যে আমি কিভাবে, অথবা সেচও কিন্তু অনেক সেচের ব্যাপার, যেগুলো আছে সেখানে অন্য এনার্জি দিয়ে কিন্তু যদি লং টার্ম হয়, তাহলে আমার ওই কাজটা এখন থেকেই চিন্তা ভাবনা করা দরকার। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রেমিটেন্সে যদি লং টার্ম হয়, রেমিটেন্সেও ধাক্কা পড়বে স্বাভাবিক। অনেকেই হয়তো দেশে আসতে চাইবে, সেই জায়গায় প্রস্তুতি নেওয়া। অনেকে কর্মহীন তো হয়ে পড়বে, কর্মহীন হয়ে যাবে। এখনই অনেক কাজ বন্ধ করেছে, কিন্তু যদি শর্ট টার্ম হয়ে যায়, যদি এখন থেকে মাসখানেকের মধ্যে যদি থেমে যায়, তাহলে কিন্তু আবার দেখা যায় সাপে বর হয়ে যায়, আবার লাভ হতে পারে। এই ধরনের ক্রাইসিসে সবসময় মনে রাখতে হবে যে যেটা থেকে দূরে থাকা দরকার সেটা হলো ভীতি ছড়ানো, মানে প্যানিক, যেটা তেলের বাজারে যেটা চলছে, যেটা ওটা, এবং ওটা আমরা আবার খুব ভালো, মানে আমরা জাতিগতভাবে আমরা প্যানিকটেড। হ্যাঁ, আমাদের শুধু তাই না, মিডিয়ার একটা বিশাল কাজ হলো ভয় দেখানো। তারপরে অর্থনীতিবিদরা আর একটা কাজ করেন, সেটা হলো সারাক্ষণ ভয় দেখান, এবং যেহেতু তারা স্কারসিটি নিয়ে কাজ করেন, তাদের প্রফেশনটাই হলো ভয় দেখানো। হ্যাঁ, তো এত ভয় দেখায় সবসময়। আমি ওই প্যান্ডামিকের সময় দেখতাম যে খালি ভয় দেখাচ্ছে, এবং সবসময় বলতাম যে না, বাংলাদেশ কিন্তু ভালো করবে, মানে তুলনামূলকভাবে। কারণ যে কোনো ক্রাইসিসে মনে রাখতে হবে, যেটা সঞ্জুর সেই বিখ্যাত কথা, এবং আইনস্টাইনও একই কথা বলেছিল, যে এভরি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটিস। আমার অপরচুনিটি দিতে হবে, যার জন্য আমি বললাম যে শর্ট টার্মে কিন্তু গেইন হওয়ার আছে, কিন্তু আমি গেইনটা নিতে পারবো যদি আমি হোমওয়ার্কটা করে রাখি। নাহলে তো অন্য দেশ তো নিয়ে নিবে, তারা তো অলরেডি শুরু করে দিয়েছে ওই হোমওয়ার্ক করা, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমি যদি না করে খালি ওই লং টার্মে ভয় দেখাই, তাহলে হবে যে গেইনটা। আমাদের বর্তমান সরকারের যে ইনিশিয়েটিভগুলো আছে, আদৌ কি কোনো ইনিশিয়েটিভ দেখছেন কিনা? এটা কেবল শুরু হলো, মানে বেশি দিন তো আর হয়নি। আবার নতুন সরকার, না, এখন সরকার শুরু হলো, কিন্তু যুদ্ধ তো শুরু হলো। এখন এটা তো রিসার্চ করবার সময় দিবে না, আমার তা মনে হয় না। আমার মনে হয় যে উঠে পড়ে লাগানো উচিত একেবারে বিভিন্ন কমিটি, যারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম নিয়ে কাজ করা শুরু করবে। লং টার্মটা 7 দিনে হবে না, তা তো বটেই, কিন্তু আমি যদি লং টার্ম চিন্তা না করে যে আমি বসে থাকি, তাহলে কিন্তু হবে না। যে অ্যাডহক বেসিসে কাজ করলে হবে না, মানে আগে থেকে অ্যাডহক বেসিসে করার কাজও না। এবার হ্যাঁ, সব ধরনের মানে যেটা আমরা আগে যেসব ক্রাইসিসে আমরা যে ঝামেলায় পড়েছিলাম, যে অনেকে হয়তো ভুলে গেছে, এখন ভ্যাকসিন একটা ঝামেলায় পড়েছিলাম, মনে আছে? অ্যাস্ট্রাজেনেকা নিয়ে একটা ঝামেলায় পড়েছিলাম, তাই না? ওটা আমাদের ইন্টেলিজেন্সের অভাব ছিল, কারণ একটা সোর্সের উপর আমরা নির্ভর করছিলাম। আবার এখন আবার এই হামের টিকা দেওয়া হয়নি দেখে আরেকটা প্যান্ডামিক, এক্স্যাক্টলি এরকম। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে একটু ভালো করে যদি এখন থেকে শুরু করা যায়। তবে জামান ভাইয়ের একটা কথায় আমি উত্তর না দিয়ে পারছি না, কারণ যেহেতু সবাই বলে যে ইসরায়েলের কারণেই আমেরিকা যুদ্ধে নেমেছে, আমি তা মনে করি না। এর একটা বড় কারণ হলো যে আমেরিকার হয় যুদ্ধ দরকার, আর না হলে যুদ্ধ পরিস্থিতি দরকার। তার যে অর্থনীতির যে কাঠামোটা, যুদ্ধ ছাড়া সম্ভব না। চেষ্টা করা হয়েছিল, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অনেকভাবেই ওই ট্যারিফ নিয়ে চেষ্টা করেছিল সরকারকে কমিয়ে আনা, যেখানে আমেরিকান অর্থনীতিকে রক্ষা করবার জন্যই এটি, যেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা তৈরি হয়েছে, যে কাঠামোটা, সেই জায়গায় তার যুদ্ধ না করাটা, মানে এই যে যুদ্ধ করছে, মানে অনেকে বলে না যুদ্ধ সে জিতবে কিনা,
আমেরিকা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে কোনো যুদ্ধে জিতেছে বলে মানে কেউ মানে তার হিসাব নেই আসলেই। একটা জিতছে, হ্যাঁ, একটা জিতছে, ওই যে ইরাকের প্রথম যুদ্ধটা। ওটা জিতেছে। আচ্ছা, 91 তারপরেও তো ইরাকের জনগণ যেভাবে অ্যান্টি আমেরিকান হয়েছে সেখানে জিতেছে কি না বলা মুশকিল। আমার কথা হচ্ছে যে কোনো যুদ্ধে যুদ্ধ জেতার তার কিন্তু উদ্দেশ্য না, যুদ্ধ করাটাই হলো তার লাভ। এটা কি তার বিজনেস? এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে আমি যে অস্ত্রটা তৈরি করলাম সেটা যদি আমি ওটা তো প্রাইভেট ক্যাপিটালিজম, তো মানে এটা তো আর অন্য মানে চীনের কাঠামো আর আমেরিকার কাঠামোর মৌলিক পার্থক্য আছে কিন্তু, তাই না? তো এবং ইরানের কাঠামো মৌলিক পার্থক্য আছে। তো সেই জায়গায় তার যুদ্ধ করলে যেটা হয়, যারা এই প্রোডাকশনটা করেন তারা তো আবার নতুন প্রোডাকশনে যেতে পারবে। কিন্তু যদি কোনো যুদ্ধ না হয় তাহলে তো বাড়িঘর সব অস্ত্র মানে একেবারে স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে, যার জন্য যুদ্ধ তার দরকার। এখন হঠাৎ করে ওই ইউটার্ন নেয়, যেটা আমরা দেখলাম আফগানিস্তানে, যখন সে দেখে যে এটা নিয়ে তারা লাভ হচ্ছে না এবং জনগণও উৎসাহ দিচ্ছে না, জনগণ এখানে বিশাল ভূমিকা। আমেরিকায় কিন্তু এটি শুরু হয়েছে, আমেরিকানদের মধ্যে একটা এক্স্যাক্টলি ওই আমেরিকার জনগণ যদি প্রেশার দিতে পারে। আগামীতে মিড টার্ম নির্বাচন আসছে, মিড টার্ম নির্বাচনে যদি দুটো হাউস যদি সে এবার রিপাবলিকান যদি হেরে যায়, দুটো হাউস, যদি সেনেটে জিতে যায় তাহলে আর ঝামেলা আছে এখনও, কিন্তু সবাই বলছি যে দুটো হাউস যদি মানে হেরে যায় তাহলে ঝামেলা একেবারে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা ঝামেলায় পড়বে। এখানে আরেকটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইপস্টেন ফাইল বলে একটা জিনিস তৈরি হয়েছে, তাই তো না? এটা তো বিশাল। আসলে আমরা এই পুরো যুদ্ধের কারণে কিন্তু ইপস্টেন ফাইলটা পিছনে চলে গেছে। একটু ছোট করবেন, আমরা মেজর জামানের কাছ থেকে শুনবো। শেষ করুন। হ্যাঁ, তাই বলছিলাম যে ওই ইপস্টেন ফাইলের যদি আমি কাঠামোটা দেখি তাহলে যুদ্ধর কতগুলো ট্রিগার পয়েন্ট যেটা থাকে যে কেন হঠাৎ করে সেই যুদ্ধ। একটা হলো যে না, কাঠামোগত তার যুদ্ধ দরকার, এবং এটাও সত্য, উনি ঠিকই বলেছেন যে আগের যারা প্রেসিডেন্ট তারা যুদ্ধ রাজি হয়নি, কিন্তু সেখানে ওই কম্পালশনটা ছিল না। তখন হয় আফগানিস্তান আছে, নাহলে অন্য যুদ্ধের মধ্যে ছিল। হ্যাঁ, আপাতত যেটা এমন একটা কাঠামো তৈরি হয়েছে যে যুদ্ধটা করলে তারা, আমার মনে হয় যে তার ওই যে মিলিটারি কমপ্লেক্সের লাভের যে ব্যাপারটা, সে লাভটা আছে বলেই কিন্তু এই যুদ্ধগুলো আছে। একটা সময় যদি দেখে যে না, তার ক্ষতিটা বেড়ে যাচ্ছে এবং ক্ষতিটা আসলেই বেড়ে যাচ্ছে, তখন সে আস্তে করে গুটিয়ে বলবে যে হ্যাঁ, আমি জিতেছি। তাদের মতন বার্থডে কেক হয়, সব কিছু তাদের মতনই হয়। কিন্তু চীনের সিভিলাইজেশনই কিন্তু দেয়, এবং এটা ওল্ড সিভিলাইজেশন। মনে রাখতে হবে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তো একেবারে হাতের মানে কয়েকশো বছর মাত্র, চায়না সিভিলাইজেশন তো বিশাল। তো সেই জায়গায় আমার মনে হয় না যে সেরকম একটা কাঠামোর মধ্যে যাচ্ছে। তবে যেটা দেখা দরকার সেটা হলো যে ইরানের কতখানি তার জনগণ, তার ঐক্যটা থাকে, এবং যে লড়াইটা করছে এটা কিন্তু একটা মানে দেখার মতন লড়াই। মানে ইরানিয়ানদের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাদের প্রসেশনগুলো, তাদের প্রটেস্টগুলো যদি আমরা দেখি, তারা কিন্তু সভরেন্টির প্রশ্নে তারা একটুও আপোষ করছে না, এবং তারা এটাই বলছে যে আমরা শহীদ হওয়ার জন্য অপেক্ষা করছি। এই মানসিকতা যে জাতির থাকে, তাদেরকে দমিয়ে রাখা তো কিছুটা কঠিন, খুবই। এবং সবচেয়ে বড় হলো যে ওরা 2005 থেকেই প্রস্তুতি নিয়েছে এই জিনিসটা, এই বাস্তবতার জন্য। হ্যাঁ, 2005-এ ওদের যে জাতীয় নিরাপত্তার যে স্ট্র্যাটেজি তৈরি করলো, তখনই তাদের এই সিদ্ধান্তে এসেছে যে আজকে নয় কালকে আমেরিকা অ্যাটাক করবে ইরানকে, ওই 2005-এ।